বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে লেকচার শুরু করব হচ্ছে 5 নাম্বার লেকচার। তো গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো করিয়েছিলাম, আশা করি তোমরা সবাই ওইগুলো সমাধান করেছিলা। আজকে আমি আরো একটা সৃজনশীল প্র্যাকটিস করব, তারপরে নতুন টপিকে যাব। একটি সমবাহু প্রিজমের প্রতি সরণাঙ্ক 1.52। এক নম্বর অঙ্ক, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। প্রিজমে আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে 42 ডিগ্রি কোণ সৃষ্টি করলে নির্গমন কোণ নির্ণয় করো। আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে 42 ডিগ্রি কোণ সৃষ্টি করলে নির্গমন কোণ নির্ণয় করো। প্রথম পৃষ্ঠে কত কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রিজমে ন্যূনতম বিচ্যুতি সৃষ্টি হবে। আমরা একটা সৃজনশীল ধরনের প্রশ্ন সমাধান করব। এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে তিনটা। এই তিনটা প্রশ্ন আমরা এখন সমাধান করব। তোমরা খেয়াল করো, একটি সমবাহু প্রিজমের প্রতি সরণাঙ্ক দেওয়া আছে 1.52। এখানে সাথে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে দেখানো আছে প্রথম পৃষ্ঠে আপতন কোণ 42 ডিগ্রি। তো এক নাম্বার অঙ্কের মধ্যে আমাদের যেটা বলা আছে সেটা হলো প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। তাহলে উদ্দীপকে যা দেওয়া আছে সেগুলো আমরা লিখবো আগের নিয়ম অনুসারে। সমবাহু প্রিজম বলার কারণে এর মান হবে 60 ডিগ্রি। সমবাহু প্রিজম বলার কারণে এর মান 60 ডিগ্রি। আর প্রতি সরণাঙ্ক মিউ ইকুয়াল টু 1.52। এক নাম্বার অঙ্কের মধ্যে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম। ন্যূনতম বিচ্যুতি কোণ আমরা সবাই জানি, এটা বের করতে হবে। তো এইটা আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা জানি মিউ ইকুয়াল টু sin a প্লাস del m বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2। এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছিলা। তো এই একই অঙ্ক তোমরা আবার করবা, এখান থেকে del m এর মান তোমরা বের করবা। আমি এটা করে দেব না, যদি কেউ বুঝতে না পারো আগের লেকচারটা দেখবা, তাহলে আমার মনে পড়ে যাবে। আমি যাব এখন 2 নম্বর অঙ্কের মধ্যে।
2 নম্বর অঙ্কের মধ্যে বলা হচ্ছে প্রিজমে আপতিত আলোক রশ্মি অবিলম্বের সাথে 42 ডিগ্রি কোণ সৃষ্টি করলে 42 ডিগ্রি কোণ সৃষ্টি করলে নির্গমন কোণ নির্ণয় করো। তার মানে এই জায়গায় যে কোণে আলোক রশ্মিটা বের হবে সেটা আমাকে বের করতে হবে। তোমরা জানো এই কোণটা হচ্ছে I1 আর এই কোণটা হচ্ছে I2। আমাদের এই I2 এর মানটা বের করতে হবে। তো আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে রাখবো। প্রথমে দেওয়া আছে a ইকুয়াল টু 60 ডিগ্রি উদ্দীপকের অনুসারে মিউ এর মান হচ্ছে 1.52। এই জায়গায় দেওয়া আছে I1 এর মান হচ্ছে 42 ডিগ্রি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের টার্গেটটা হলো I2 এর মান বের করা। অঙ্ক শুধু করলে হবে না, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের জানতে হবে আসলে আমরা কি চাই। বাসা থেকে বের হওয়ার পরে আমি কোথায় যাব সেটা যদি না জানি সারাদিন রাস্তায় থাকতে হবে। তো আমাদের প্রথম টার্গেট ঠিক করতে হবে আমরা আসলে কি চাই। আমাদের টার্গেটটা হলো I2 এর মান বের করা। এই যে এখানে দেখো নির্গমন কোণ নির্ণয় করো মানে হচ্ছে I2 এর মান বের করো। তো এটা আমাদের টার্গেট। এখন আমাদের যা যা দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা লিখলাম। a এর মান 60 ডিগ্রি, b এর মান 1.52 আর I1 এর মান হচ্ছে 42 ডিগ্রি। এখন আমরা ধাপে ধাপে আগাবো। কিভাবে আগাবো দেখি। 2 নাম্বার আমরা জানি mu equal to sin I1 divided by sin R1। তোমাদের নিশ্চয়ই এই কথাগুলো মনে আছে। এটা আমরা করেছিলাম হচ্ছে প্রথম লেকচারে এই জিনিসটা করেছিলাম। mu equal to sin I1 divided by sin R1 equal to sin I2 divided by sin R2 লেখা যায়। এই জায়গা থেকে আমরা mu এর মান বসাবো 1.52 equal to sin, এই জায়গায় মান আছে হলো I1 এর মান 42 ডিগ্রি আর এই জায়গায় হলো sin R1। এখান থেকে দেখো আমরা লিখতে পারি sin R1 equal to sin 42 ডিগ্রি divided by 1.52। একটু ক্যালকুলেশন করে বলো sin 42 divided by 1.52 এর মান কত হয়। তাহলে sin R1 equal to 0.44 ডাইরেক্ট 0.44। ওকে, এইখান থেকে R1 is equal to sin ইনভার্স করলে কত হয়। sin ইনভার্স 0.44 26.12 ডিগ্রি। তাহলে R1 এর মান পাইলাম আমরা। R1 মানে হচ্ছে এই চিত্রটা কিন্তু তোমাদের আমি ভালো করে বুঝিয়েছিলাম। এই জায়গায় হচ্ছে R1। তাহলে R1 এর মান পাইলাম, কিন্তু আমাদের টার্গেট হলো I2 এর মান বের করা। এখনো আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারিনি। তাহলে এখন কি করব। এখন আমরা যেভাবে লিখব আবার a equal to R1 plus R2। তাহলে a এর মান কত। a এর মান হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি equal to R1 এর মান আমরা পেয়ে গেলাম, কত জন পেয়েছিলাম 26.12 প্লাস R2। এইবার 60 থেকে 26.12 বাদ দাও, তাহলে R2 এর মান পেয়ে যাবো 33.88 ডিগ্রি। তাহলে আমরা R2 পাইলাম, এখনো কিন্তু I2 পাইনি। এবার লিখব আবার mu equal to sin I2 divided by sin R2, এটা আমরা জানি। এইবার লিখব mu এর মান হচ্ছে 1.52 equal to sin I2 divided by sin, এখানে 33.88 ডিগ্রি। এবার 1.52 এর সাথে এটা গুণ করো, 0.4 sin I2 equal to 0.8473। এবার sin ইনভার্স করো, 57.9226 ডিগ্রি। দেখো আমরা I2 এর মান এবার পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু এখানে সূত্র লেগেছে দুইটা,
একটা হলো a is equal to r1 plus r2, একটা হচ্ছে mu is equal to sin i1 by i2 equal to sin i2 by r2। তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পারি। পরবর্তীতে আমরা 3 নাম্বার অঙ্কটাতে যাব। প্রথম পৃষ্ঠে কত কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রিজমে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে। প্রিজমে কি ঘটবে? ন্যূনতম বিচ্যুতি কোণ। তো ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে i1 এবং i2 দুইটা হইতে হবে সমান, এবং r1 ইকুয়াল টু হইতে হবে r2। r1 ইকুয়াল টু হইতে হবে r2, এই দুইটাও হইতে হবে সমান। তাহলে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটার যে শর্ত সেটা হচ্ছে i1 ইকুয়াল টু i2, আবার r1 ইকুয়াল টু r2। আমাদের এখন কি বের করতে হবে? আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে i1 এর মান বের করতে বলছে। অঙ্ক বুঝতে হবে আগে। প্রথম পৃষ্ঠে কত কোণে আলোক রশ্মি আপতিত হলে, তার মানে i1 এর মানটা কত হলে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে। তো ন্যূনতম বিচ্যুতি কোণের মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ন্যূনতম বিচ্যুতি কোণ ছিল আমাদের এই প্রিজমের ক্ষেত্রে 1 নম্বর অঙ্কের মধ্যে বের করেছিলাম 30 ডিগ্রি। না সরি, 30 ডিগ্রি হবে না, এখান থেকে আমরা বের করতে পারবো, তোমাদের বলেছিলাম এটা করতে, কারণ 1.52 দিলে 30 ডিগ্রি হবে না ন্যূনতম বিচ্যুতি কোণের মান। তোমরা ওইটা বের করবা, ওইটা দিয়ে করতে পারো। আমি এখন অন্যভাবে করব। বিভিন্ন রাস্তা আছে অঙ্কটা করার জন্য। আমি যেভাবে করব সেটা হচ্ছে এমন। 3 নাম্বার, আমরা জানি a ইকুয়াল টু r1 প্লাস r2, এটা আমরা জানি, কিন্তু একটু আগে আমরা বললাম ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে r1 এবং r2 দুটোই হবে সমান। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে a is equal to r1 plus r1 লিখতে পারি, যেহেতু দুটো সমান হবে। এই জায়গা থেকে r1 equal to আমি লিখতে পারি a by 2। a by 2 মানে হচ্ছে এই জায়গায় 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, সুতরাং r1 is equal to 30 ডিগ্রি। r1 এর মান আমি পেয়ে গেলাম। এখন আমার যেটা লাগবে সেটা হলো i1 এর মান লাগবে। তোমরা কিন্তু বলতে পারো আবার যে স্যার এখানে তো i1 এর মান দেওয়া আছে, এই i1টা আমাদের বের করতে বলে নাই, এই i1 এর জন্য কিন্তু আমাদের এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে না। এই i1 এর মানটা কত হলে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে সেটা আমাদের বের করতে হবে। এই i1 এর মান আমরা এখন বের করব। লিখব আবার mu ইকুয়াল টু sin i1 ডিভাইডেড বাই sin r1। এখান থেকে দেখো 1.52 ইকুয়াল টু sin i1 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি। এটার সাথে গুণ করো, কত হয়? sin i1 ইকুয়াল টু 0.76। sin ইনভার্স করে দাও, i1 ইকুয়াল টু 49.464 ডিগ্রি। যদি i1 এর মান 49.464 ডিগ্রি হয় তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে। আবার যদি আমি বলেছিলাম যে এটার মধ্যে তুমি যদি ন্যূনতম বিচ্যুতি কোণ বের করে থাকো তখন যে সূত্রটা ব্যবহার করা যাবে সেটা হচ্ছে i1 is equal to a plus del m by 2। সরাসরি এই সূত্র দিয়ে তুমি অঙ্কটা করতে পারো। i1 is equal to a plus del m by 2। এটাই কিন্তু আমরা প্রতিবেদনের একটা অংশের মধ্যে ব্যবহার করেছিলাম। তোমরা যদি আরো একটু জানতে চাও কিভাবে আসছিল, আমি বলবো এভাবে del is equal to i1 plus i2 minus a একটা সূত্র ছিল। সেই জায়গায় যখন ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটে তখন del m ব্যবহার করা হয়, আর এই জায়গায় হয় i1 plus i1 minus a। এই জায়গায় 2i1 equal to a plus del m, i1 equal to a plus del m by 2। বেসিক জিনিস যদি জানতে পারো তাহলে পড়ালেখা করা লাগবে কম, আর যদি বেসিক জিনিস না জানো পড়ালেখা করবা বেশি, তারপর অনেক মুখস্থ করবা, তারপরে দেখবা আবার ভুলে গেছো। এই পড়ালেখার আমার মনে দরকার নাই, বেসিক জিনিসগুলো জানবা তারপর অঙ্ক করবা। এবার আমি একটা এক্সাম্পল দিব তোমাদের। এক্সাম্পলগুলো অবশ্যই করতে হবে, যদি না করো তাহলে কিন্তু হবে না।
1.40 আর এই জায়গায় দিয়ে দেই 35 ডিগ্রি, তাহলে এটা হবে 35 ডিগ্রি। আমি যে অঙ্কটা দিয়েছি আমার লেখা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, তোমরা খেয়াল করেছো, এখান থেকে পর্যন্ত লিখে ফেলেছি খুব দ্রুত। এটা তোমরা দেখে ভালো করে খাতায় লিখবা, তারপর সমাধান করবা। আমি এখন নতুন টপিকে যাব, ওটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র, তোমরা সবাই মাইক্রোস্কোপের নাম শুনেছো, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের নাম শুনেছো, কিন্তু বাস্তবে দেখেছি কিনা জানি না, তবে আমার মনে হয় তোমরা দেখেছো। কি রকম ভাবে দেখেছো আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা। বিভিন্ন হাট বাজারে অথবা ঢাকা শহরের রাস্তাঘাটে দেখবা টিয়া পাখি নিয়ে বসে থাকে একজন গণক, আর তার হাতে একটা গ্লাস থাকে। তোমার হাত দেখতে দিলে ওই রকম গ্লাস দিয়ে তোমার এই হাতের রেখাগুলো দেখে, হাতের রেখাগুলো দেখে তারপরে তোমার ভবিষ্যৎ বলে দেয়। ওইখানে যে যন্ত্রটা ব্যবহার করা হয় একটা গ্লাস, তোমরা যেটার নাম বলো আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস, ওই ম্যাগনিফাইং গ্লাসটাই হচ্ছে একটা অণুবীক্ষণ যন্ত্র। ম্যাগনিফাইং গ্লাসটাই হচ্ছে একটা অণুবীক্ষণ যন্ত্র। তাহলে যন্ত্রের সাথে পরিচয় করালাম, তারপরে হচ্ছে তোমরা বিভিন্ন ল্যাবে দেখে থাকবা, তোমাদের বায়োলজি ল্যাবে বিশেষ করে একটা যন্ত্রের নিচে বিভিন্ন ধরনের স্লাইস অর্থাৎ কাণ্ডের প্রস্থচ্ছেদ যদি রাখা হয় তাহলে কোষের গঠনগুলো দেখা যায়, সেটাও একটা অণুবীক্ষণ যন্ত্র। তাহলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মূলত কি করা হয়? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুব ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় স্পষ্টভাবে, যে যন্ত্রের সাহায্যে সেটাকে বলা হবে অণুবীক্ষণ যন্ত্র। এইবার আমি সংজ্ঞাটা ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোমরা পরে বারবার শুনে লিখে নিবা। যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তু বা বস্তু কণাকে বড় করে স্পষ্টভাবে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। আরেকবার বলি, যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র বস্তু বা বস্তু কণাকে বড় করে স্পষ্টভাবে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। অণুবীক্ষণ যন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল অণুবীক্ষণ যন্ত্র, আর দুই নাম্বার হলো জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে অণুবীক্ষণ যন্ত্র বললাম দুইটা, এক নাম্বার হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র আর দুই নাম্বার হলো জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কোনটা সরল আর কোনটা জটিল সহজে দুটো উদাহরণ দিচ্ছি আমি, বা সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। সরল অণুবীক্ষণ যন্ত্র, যে অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধক হিসাবে একটি মাত্র লেন্স ব্যবহার করা হয় তাকে সরল অণুবীক্ষণ যন্ত্র বলে। জটিল অণুবীক্ষণ যন্ত্র, যে অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধক হিসাবে একাধিক লেন্স ব্যবহার করা হয় তাকে জটিল অণুবীক্ষণ যন্ত্র বলে। সহজ হিসাব, সরলের মধ্যে একটা লেন্স থাকবে আর জটিলের মধ্যে একের বেশি লেন্স থাকবে, তাহলে আর কোনো ঝামেলা নেই। জটিল মানে জটিল, অনেকগুলো লেন্স একসাথে ব্যবহার করা যেতে পারে, সাধারণত দুইটা লেন্স ব্যবহার করে, যদি বেশি ম্যাগনিফাই করতে চায় তাহলে লেন্স বাড়াইতে পারে। তো একটা লেন্স থাকবে সেটাকে বলা হবে সরল অণুবীক্ষণ যন্ত্র। তাহলে তোমরা এবার আমাকে বলো, আমি যে উদাহরণটা দিয়েছিলাম টিয়া পাখি নিয়ে বসে থাকে গণক, সেই জায়গায় সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় নাকি জটিল অণুবীক্ষণ যন্ত্র? নিশ্চয়ই তোমরা উত্তর দিবা সরল অণুবীক্ষণ যন্ত্র, আমিও তাই জানি। তাহলে এটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। তাহলে দুইটা যন্ত্র কিভাবে কাজ করে সেই কাজগুলো আমরা এখন দেখব। সেই কাজগুলো দেখার আগে তোমাদের একটা জিনিস মনে করিয়ে দেই,
বিবর্ধন, বিবর্ধন শব্দটা তোমরা নিশ্চয়ই শুনেছো। বিবর্ধন হলো মাইনাস ভি বাই ইউ অথবা এল প্রাইম বাই এল। পরিচয়টা জানতে হবে। লেন্স থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ভি, লেন্স থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। তাহলে বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, এইটা দিয়ে বিবর্ধন পরিমাপ করা হয়। বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়, এম, বিবর্ধন এম। তাহলে বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। আর অন্যভাবে যদি করতে চাও, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। দুইটার মধ্যে পেঁচ লাগানো কোনো অবস্থাতেই যাবে না, দুইটা আলাদা জিনিস। আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো যদি তোমরা পেঁচ লাগিয়ে দাও তাহলে পড়ালেখা করলে খালি পেঁচই লাগবে, বারবার একই জিনিস পড়ো আর ভুলে যাবা। দুইটা আলাদা জিনিস কিভাবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। মনে করো এই জায়গায় বস্তুটা রাখা হলো পি কিউ, আর এইটার জন্য যে বিম্বটা হলো সেটা হলো এই জায়গায়, এটাকে দিলাম পি প্রাইম, এটাকে দিলাম কিউ প্রাইম। তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে ইউ, আলোক কেন্দ্র থেকে বিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে ভি। তাহলে ইউ আর ভি সেটা হলো দূরত্ব কোত্থেকে? আলোক কেন্দ্র থেকে লেন্সের, লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ইউ, লেন্সের আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব হচ্ছে ভি। এইবার এল প্রাইম আর এল এই দুটো কি? এখানে দেখো বস্তুটার একটা উচ্চতা আছে যেটাকে বলা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এল। আর বিম্বের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্রাইম, বিম্বের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্রাইম। তাহলে একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এল প্রাইম। তো এল আর এল প্রাইম এই দুটো হলো বস্তু এবং বিম্বের দৈর্ঘ্য, আর ভি এবং ইউ এই দুটো হলো, ভি হলো বিম্বের দূরত্ব, ইউ হলো বস্তুর দূরত্ব। দূরত্ব আর দৈর্ঘ্যের মধ্যে যেন কোনো ধরনের ঝামেলা না থাকে। এইবার আরেকটু তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে বিবর্ধন দিয়ে আসলে কি বোঝায়। বিবর্ধন শব্দটার মানে হচ্ছে বর্ধিত করা, বিবর্ধন শব্দটার মানে হচ্ছে বর্ধিত করা বা বর্ধিত, কতটুকু বড় বা ছোট। যদি এম এর মান 1 হয়, 1 হলে এটাকে লিখবো আমরা সমান। সমান মানে কি? বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান। তোমরা যদি এখানে এম এর মান 1 বসাও তাহলে দেখো কি হয়, 1 বসাইলে এই জায়গা থেকে হয় l ইকুয়াল টু l প্রাইম, আর গুণন করে দিলে যদি m এর মান 1 হয় তাহলে বিম্ব এবং বস্তু দুটো হবে সমান। যদি m গ্রেটার দেন 1 হয় তাহলে হবে বড় বা বিবর্ধিত। কে বিবর্ধিত হবে? বড় বা বিবর্ধিত কে? বিম্ব। বস্তু তো আগে যা ছিল তাই আছে, এখন বিম্বটা হবে বড় যদি m এর মানটা 1 থেকে বড় হয়। m এর মানটা 1 থেকে বড় হলে কি হবে? বিম্বটা হবে বড় বা বিবর্ধিত। যদি m এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য হবে ছোট বা খর্বিত। খর্বিত মানে হচ্ছে ছোট। তাহলে m এর এই তিনটা বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। m এর আরো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যদি m এর মান প্লাস হয় বিম্ব হবে সোজা, যদি m এর মান মাইনাস হয় বিম্ব হবে উল্টা। তাহলে বিবর্ধন কি আর বিবর্ধনের মান কত হলে বিম্বটা কিরকম হবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাঝে আমাকে আরেকটা জিনিস দেখাতে হবে, তারপরে আমি সরলবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের মধ্যে যেতে পারবো। সেটা আমি একটু দেখিয়ে নিই। একটা লেন্সের সামনে 6টা অবস্থান থাকে, এই 6টা অবস্থানে বস্তু স্থাপন করা যেতে পারে। সেই অবস্থানগুলো তোমাদের একটু আমি দেখিয়ে নিই আগে। এক, দুই, তিন,
4 5 6। তোমরা আমাকে বলো এই 6টা অবস্থানের বাইরে আর কোন অবস্থানে বস্তু থাকা সম্ভব কিনা? উত্তর অবশ্যই হবে না, কারণ এই 1 নম্বর অবস্থান আমি বুঝাচ্ছি অসীম দূরত্বে। অসীম মানে যার কোনো নির্দিষ্ট সীমা নাই, ঘটনা এরকম না। অসীম দূরত্ব বলতে ওই যে সূর্যের কাছে নিয়ে রাখতে হবে এরকম না, ঘটনাটা নির্দিষ্ট সীমার বাইরেই হলো অসীম, নির্দিষ্ট একটা সীমার বাইরেই হচ্ছে অসীম। আর 2 নাম্বারটা হলো এটা অসীম দূরত্বে না, আবার এটা বক্রতার কেন্দ্রেও না, বক্রতার কেন্দ্রের বাইরে থেকে অসীমের মাঝে। তার মানে এই 2 নাম্বার অবস্থানের বস্তুটার দূরত্ব আমরা মানে মেপে দেখতে পারি বা মাপতে পারি, কিন্তু এটার দূরত্ব আমরা মাপতে পারবো না, এটা একটু আমাদের পরিমাপের বাইরে থাকবে। 3 নাম্বারটা বক্রতার কেন্দ্রে, 4 নাম্বারটা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, 5 নাম্বার অবস্থান হচ্ছে প্রধান ফোকাস, 6 নাম্বার হচ্ছে প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে, প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে। এইবার দেখো 1 নাম্বার অবস্থানে যদি তুমি বস্তু রাখো তাহলে বিম্বটা হবে এই জায়গায়, অর্থাৎ প্রধান ফোকাসে। বিম্বটা হবে কোথায়? প্রধান ফোকাসে। এইবার তুমি এই অবস্থানটাকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবা, এইটাও 1 গড় করে পিছনে যাবে। 1 গড় করে পিছনে যাবে মানে হচ্ছে এইটা হবে 2 নাম্বার, এইটা হবে 3 নাম্বার, এরপরে বক্রতার কেন্দ্রের বাইরে হবে 4 নাম্বার, এই পাশে হবে 5 নাম্বার, অথবা এই পাশেও হতে পারে 5 নাম্বার। 6 নাম্বার অবস্থান যেটা আছে সেটার জন্য ডান পাশে তার কোনো জায়গা নেই, তাহলে সেটার জন্য হবে বাম পাশে 6 নাম্বার। আমি আরেকবার রিপিট করি, যদি তুমি 1 নাম্বার অবস্থানে বস্তু রাখো তাহলে তার বিম্ব হবে এই জায়গায়, প্রধান ফোকাসে 1 নাম্বার। 1 গড় করে ডান দিকে যাবা, এটা 1 গড় করে ডান দিকে সরিয়ে দিবা, তাহলে 2 নাম্বারের জন্য হবে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। 3 নাম্বার অবস্থান ছিল বক্রতার কেন্দ্রে, এটাও হবে বক্রতার কেন্দ্রে। 4 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, এটা হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। 5 নাম্বার অবস্থানে বস্তু রাখলে এটা হয়ে যায় অসীমের, এটা ডান পাশেও অসীম হতে পারে, আবার এটা বাম পাশে অসীম হতে পারে। কেন? কারণ এই প্রধান ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে এই আলোক রশ্মিগুলো হয়ে যায় সমান্তরাল। তোমরা নাইনটিনে দেখেছো এই আলোক রশ্মিগুলো হয়ে যায় সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি কোন জায়গায় গিয়ে মিলিত হবে কেউ জানে না। যদি ডান পাশে মিলিত হয় তাহলে হবে নিচে, আর বাম পাশে যদি মিলিত হয় তাহলে হবে উপরে। 6 নাম্বার অবস্থানে যদি বস্তু রাখা হয় তাহলে এটার জন্য অবশ্যই বিম্ব হবে বাম পাশে, যেটাকে বলা হয় অবাস্তব বিম্ব। কি বলা হয়? অবাস্তব বিম্ব। এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, আমি যেটা বলি সেটা হচ্ছে 50টারও বেশি অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভ গুলো শুধুমাত্র এই চিত্রটা মনে রাখতেই পারবা, সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এটা আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে f।